গুড মর্নিং এভরিবডি। আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, বাড়িতে আছো। গতবারের নেই আবারও তোমাদের সামনে অনলাইন ক্লাস নিয়ে হাজির। যাই হোক, আমাদের এইভাবে অনলাইন ক্লাস করতে সেরকম ভালো লাগছে না, ইচ্ছেও নেই। কিন্তু তোমরা বুঝতেই পারছো, এই করোনা অতিমারির কারণে সারা বিশ্ব স্তব্ধ, সঙ্গে সঙ্গে ভারতবর্ষ। তাই বাধ্য হয়ে আমাদেরকে অনলাইন ক্লাসের আশ্রয় নিতেই হচ্ছে। যাই হোক, আজকে তোমাদের ক্লাস 9-এর বাংলা ব্যাকরণ সেকেন্ড টার্মের প্রথম চ্যাপ্টার থেকে শুরু করব, কারণ ফার্স্ট টার্ম শেষ হয়ে আমাদের এক্সামও হয়ে গেছে। তার মধ্যে যদি কিছুটা বাকিও থেকে যায় তাহলে সেটা আমরা পরে আলোচনা করে নেব। আজকে আপাতত আমরা সেকেন্ড টার্ম থেকেই শুরু করছি। একটু সরি। তো সেকেন্ড টার্মের প্রথমে রয়েছে যে চ্যাপ্টারটা, শব্দ গঠনের কৌশল ও বাংলা শব্দ ভাণ্ডার। একটা খুব ইম্পর্টেন্ট এবং বোঝার ক্ষেত্রে খুব ভালো একটা চ্যাপ্টার। আমরা জানি, ছোটবেলা থেকেই পড়ে আসছি, শব্দ, পদ ইত্যাদিগুলো নিয়ে এক একটা বাক্য গঠিত হয়। আবার শব্দগুলোর বিভিন্ন ধরন থাকে, পদের বিভিন্ন প্রকার থাকে, সেই সব মিলেমিশেই কিন্তু একটা বাক্য তৈরি হয়। আমি যদি উদাহরণ দিই, যে পাখি পাখা মেলে আকাশে ওড়ে, এটা একটা নিশ্চয় বাক্য। পাখি পাখা মেলে আকাশে ওড়ে। আবার আমি যদি বলি গরু আকাশে ওড়ে, তোমরা বলবে নিশ্চয় এটা বাক্য নয়। গঠনগত দিক দিয়ে বাক্য হলেও পরের বাক্যটা অর্থগত দিক দিয়ে বাক্যে রূপান্তরিত হতে পারছে না। এটাকে বলা হয় যোগ্যতাহীন বাক্য। আবার যদি বলি বৃষ্টি পড়ে, এটাও কিন্তু বাক্য হবে। খুব জোরে জোরে বৃষ্টি পড়ে, অবশ্যই বাক্য হবে। তাহলে একটা বাক্য গঠনের বেশ কতগুলো শর্ত থাকে, বেশ কতগুলো নিয়ম থাকে এবং বেশ কতগুলো বিষয় নিয়ে সেই বাক্যটা গঠিত হয়। আর বাক্যের মূল হচ্ছে শব্দ, আর শব্দের মূল হচ্ছে ধ্বনি। তবে ধ্বনি মিলেমিশে হচ্ছে শব্দ, শব্দ নিয়ে হচ্ছে বাক্য। তবে সবগুলোই কিন্তু অর্থযুক্ত হতে হবে। অর্থযুক্ত ধ্বনিগুচ্ছই শব্দ, আর শব্দ অর্থযুক্ত সুপ্রযুক্ত বাক্যে ব্যবহারের সুপ্রযুক্ত অর্থযুক্ত শব্দ নিয়েই আবার বাক্য গঠিত হয়। কতগুলো ধ্বনি, যেমন এ, ও, হস্র ই, ক, খ, ম, এগুলো এক একটা কিন্তু ধ্বনি বা সাউন্ড, ইংরেজিতে তোমরা বলো সাউন্ড। এবার এগুলোকে নিয়ে ক প্লাস আ প্লাস ক প্লাস ওয়া, তখন হয়ে গেল কাক, কয়াকার ক, কাক। আমি যখন বর্ণ বিশ্লেষণ করলাম তখন কিন্তু পেলাম ক, আ, ক, অ।
এটা কিন্তু একটা শব্দ হলো। আবার আমি যদি বলি ময়া আকার অ, ময়া আকার অ, ম, কোনো শব্দ হচ্ছে না, কিন্তু ময়া আকারে মা বা ম প্লাস আ যদি করি আমি, তাহলে কিন্তু একটা মা, একটা নিশ্চয় শব্দ তৈরি হচ্ছে। আর বাক্য গঠনের আরও কতগুলো নিয়ম রয়েছে বাক্য শব্দ গঠনের, যেমন উপসর্গ, প্রত্যয়, উপসর্গ, প্রত্যয়, অনুসর্গ, বিভক্তি, এগুলো মিলেমিশেও তৈরি হয়। তার মধ্যে উপসর্গ, প্রকৃতি, অনুসর্গ এগুলো সম্পর্কে পরে পরে আমরা আলোচনা করতে থাকব। আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে শব্দ গঠনের উপসর্গের ভূমিকা। শব্দ গঠনে উপসর্গের ভূমিকা। উপসর্গ তোমরা ইংরেজিতেও পড়ে এসছ। উপসর্গ অনুসর্গটা প্রিফিক্স এবং সাফিক্স নাম দিয়ে। প্রি মানে আগে, উপসর্গ, সাফিক্স পরে, অনুসর্গ। দেখো উপসর্গ কি? যেসব অব্যয় ধাতু বা শব্দের আগে বসে এবং অর্থের পরিবর্তন ঘটিয়ে নতুন শব্দ গঠনে সাহায্য করে তাদের বলা হয় উপসর্গ। যেসব অব্যয় ধাতু শব্দের আগে বসে অর্থের পরিবর্তন ঘটিয়ে নতুন শব্দ গঠনে সহযোগিতা করবে বা সাহায্য করবে। যেমন ধরো উপ, একটা হচ্ছে উপসর্গ। একটা শব্দ ছিল প্রধান, আমি তার আগের দিকে বসিয়ে দিলাম উপ, নতুন শব্দ তৈরি হয়ে গেল উপপ্রধান। প্রধানের অনুপস্থিতিতে যে কাজ চালায় তাকে বলা হয় উপপ্রধান। ছিল নদী, আমি তার সামনে উপসর্গ হিসেবে লাগিয়ে দিলাম উপ, হয়ে গেল উপনদী। মূল নদীতে যে সব ছোট ছোট নদীগুলো এসে মিলিত হয় তাকে সেই নদীর উপনদী বলে। তাহলে দেখতে পাচ্ছ, যখন কোনো শব্দের সামনে আমি কোনো উপসর্গ বসাচ্ছি নতুন শব্দ তৈরি হচ্ছে এবং অর্থেরও পুরোপুরি পরিবর্তন ঘটে যাচ্ছে। এবার তোমরা বলতে পারো যে তাহলে কি যে কোনো শব্দের সামনে যে কোনো উপসর্গ বসিয়ে দিলেই নতুন শব্দ তৈরি হয়ে যাবে? সেটা কিন্তু কখনোই নয়। কিছু নির্দিষ্ট শব্দের শুরুতে কিছু নির্দিষ্ট উপসর্গই ব্যবহার করা যাবে, তবেই নতুন নতুন শব্দ তৈরি হবে। আমাদের চ্যাপ্টারটার নাম ছিল শব্দ গঠনের কৌশল। শব্দ কিভাবে তৈরি করা যায়, নতুন নতুন শব্দ কিভাবে তৈরি হয়। এলোমেলোভাবে, অগোছলভাবে, অনিয়মিতভাবে কোনো শব্দ কিন্তু তৈরি হবে না। শব্দ গঠনের যথেষ্ট নিয়ম, নীতি, কৌশল রয়েছে। সেই কৌশলগুলোই আমরা রপ্ত করার চেষ্টা করব বা জানার চেষ্টা করব বা জানবো, বুঝবো, রপ্ত করব। দেখো আমি বললাম নদী, উপনদী, প্রধান, উপপ্রধান। একটা কার শব্দ, তার সঙ্গে লাগিয়ে দিলে উপকার, লাগিয়ে দিলে অপকার। এই অপ, প্র, পরা, নির এগুলো সবই কিন্তু হচ্ছে এক একটা উপসর্গ। তাহলে বুঝতে পারলে উপসর্গ কি জিনিস। আরো যদি বোঝার জন্য দুই একটা উদাহরণ দিই তাহলে তোমাদের আরো বিশেষ সুবিধে হবে। দেখো কু একটা উপসর্গ। কু, কয় রসুকারের কু বা কয়ে হস্য কু। কাজ একটা শব্দ, তার সামনের দিকে আমি লাগিয়ে দিলাম কু, তখন হয়ে গেল কু কাজ। ছিল শব্দ কাজ, লাগিয়ে দিলাম উপসর্গ কু,
হয়ে গেল কুকাজ, যেটাকে আমরা খারাপ কাজ বলি। সেই রকমই যদি তার সামনের দিকে সু লাগিয়ে দাও তাহলে হয়ে যাবে সুকাজ বা ভালো কাজ। নীর দিয়ে যদি বলো, নীর একটা উপসর্গ, ছিল জ্ঞানী, লাগিয়ে দিলাম নীর, হয়ে গেল নির্জ্ঞানী। তাহলে উপসর্গের কাজ ও বৈশিষ্ট্য, কি কি কাজ করে উপসর্গ এবং উপসর্গের বৈশিষ্ট্য কি, বইয়ে অনেকগুলো আছে, দেখে নেবে, 5-6টা রয়েছে। তার মধ্যে মিনিমাম 3খানা জেনে রাখতেই হবে। 5টা জানলে খুবই ভালো, 3খানা জেনে রাখতেই হবে। 1 নাম্বার, নতুন অর্থবোধক শব্দের সৃষ্টি। উপসর্গের তাহলে কাজ কি বা বৈশিষ্ট্য কি? নতুন অর্থবোধক শব্দের সৃষ্টি। তোমরাকে একটু আগে আমি বললাম যে নতুন নতুন অর্থযুক্ত শব্দ বা নতুন শব্দ তৈরি করে কিন্তু এই উপসর্গ। উদাহরণ ছিল ছায়া, সামনের দিকে লাগিয়ে দিলে প্রচ্ছায়া, উপছায়া যেটাকে বলা হয়, ছায়ার মতো। শব্দের অর্থের পরিপূর্ণতা লাভ, আর একটা কাজ করে উপসর্গ, শব্দের অর্থের পরিপূর্ণতা এনে দেয়, কোনো কমতি বা ঘাটতি রাখবে না। এই উপসর্গ কি করবে? শব্দের মধ্যে একটা পরিপূর্ণ রূপ এনে দেবে। যেমন ছিল পুষ্টি, হয়ে গেল পরিপুষ্টি। পরিপুষ্টি মানে সম্পূর্ণ পুষ্টি দিয়ে ভরপুর। পুষ্টি লাগিয়ে দিলে একটা উপসর্গ, প্রথমে পরি, হয়ে গেল পরিপুষ্টি, পরিপূর্ণ রূপে পুষ্টি। শব্দের অর্থের সম্প্রসারণ, শব্দের অর্থকে বিস্তার ঘটাবে। সম্প্রসারণ মানে বিস্তার ঘটানো, শব্দের অর্থকে বাড়িয়ে দেওয়া। ছিল তাপ, লাগিয়ে দিলে প্রতাপ মানে প্রচন্ড তাপ, খুব বেশি পরিমাণে। তাহলে কি করছে? অর্থের সম্প্রসার বা বিস্তার বা ব্যাপকতা ঘটাচ্ছে। কে? উপসর্গ। শব্দের অর্থের সংকোচন, যেমন প্রসারণ ঘটাতে পারে, আবার উপসর্গ সংকোচনও ঘটাতে পারে, অর্থকে কমিয়ে দিতে পারে। ছিল দান, হয়ে গেল অনুদান। অনুদান মানে ছোট্ট, কম পরিমাণে দান, অনু মানে ছোট। শব্দের অর্থের পরিবর্তন করে, ছিল কথা, লাগিয়ে দিলে হয়ে গেল কুকথা, শব্দের অর্থের পরিবর্তন ঘটে গেল, কথা থেকে কুকথা হয়ে গেল। এবার উপসর্গের শ্রেণী বিভাগ। তাহলে আমরা উপসর্গ কাকে বলে জানলাম, উপসর্গের কাজ বৈশিষ্ট্য জানলাম, উপসর্গ কত রকমের এবার আমরা একটু জেনে নেব। উপসর্গ হচ্ছে 3 প্রকার। একটা সংস্কৃত উপসর্গ, বাংলা উপসর্গ আর বিদেশি উপসর্গ। সংস্কৃত উপসর্গ, বাংলা উপসর্গ আর হচ্ছে বিদেশি উপসর্গ। উপসর্গ কয় প্রকার? 3 প্রকার। কি কি? সংস্কৃত উপসর্গ, বাংলা উপসর্গ, বিদেশি উপসর্গ। সংস্কৃত উপসর্গ রয়েছে মাত্র 20খানা। এই 20খানা দিয়েই বিভিন্ন শব্দ উৎকর্ষ, কখনো অপকর্ষ, কখনো অর্থের বিস্তার, কখনো অর্থের সংকোচন, কখনো অর্থের পরিবর্তন, কখনো নতুন নতুন অর্থের সৃষ্টি হয়, নতুন নতুন শব্দের সৃষ্টি হয়। সেই 20খানা উপসর্গ মুখস্থ করে নিতে পারলে খুবই ভালো, না পারলে চেষ্টা করতে হবে মনে রাখার। বাই চান্স এক্সামে, এই স্কুলের এক্সাম পরবর্তী সময়ে কম্পিটিটিভ এক্সামে চলে আসতে পারে, দিয়ে দিল বি, এটা কোন উপসর্গ? সংস্কৃত, বিদেশি, বাংলা।
অবশ্য কিছু উপসর্গ সংস্কৃত থেকে বাংলায় সরাসরি এসছে, তাই বাংলা এবং সংস্কৃত উভয়ই হবে। কিন্তু এমন কিছু উপসর্গ আছে যেগুলো শুধুমাত্র সংস্কৃতেই আছে, বাংলায় নেই, সংস্কৃতেই আছে, বিদেশিতে নেই। আর সংস্কৃত এবং বাংলাটা একটু গোলমালিয়ে যায় আমাদের, কিন্তু গোলমাল লেগে যেতে পারে, কিন্তু বিদেশিটা তোমরাকে বুঝিয়ে দেবো, দেখেই বুঝে নিতে পারবে এটা বিদেশি আছে, কোনো অসুবিধা হবে না। তার জন্য বিশেষ করে তোমাদেরকে সংস্কৃত এবং বাংলাটা একটু ভালো করে দেখে নিতে হবে। কি বললাম, সংস্কৃত উপসর্গ রয়েছে 20খানা। কি সেইগুলো? প্র 1, পরা 2, অফ 3, সম 4, নি 5, অব 6, অনু 7, নির বা নিহ 8, দূর বা দুহ 9, বি 10, অধি 11, সু 12, উদ 13, পরি 14, প্রতি 15, অভি 16, অতি 17, অপি 18, উপ 19, আ 20। তাহলে 20খানা কমপ্লিট। এবার 20খানার মধ্যে তোমার প্রত্যেকটার কিছু কিছু আলাদা আলাদা কি কাজে ব্যবহার হয় তার বিষয় রয়েছে। যেমন প্র এখানে বেশ কয়েকটি অর্থে ব্যবহৃত হয়: উৎকর্ষ, আধিক্য, আরম্ভ, বৈপরীত্য, পূর্ববর্তী, পরবর্তী, অন্যান্য। তাহলে এতগুলো অর্থে প্র কথাটা ব্যবহৃত হয়। উৎকর্ষ অর্থে, আধিক্য অর্থে, আরম্ভ অর্থে, বৈপরীত্য অর্থে, পূর্ববর্তী অর্থে, পরবর্তী, এছাড়া অন্যান্য বলতে আরও বিভিন্ন অর্থে। দেখো, উৎকর্ষ অর্থে, উৎকর্ষ মানে তোমরা সকলেই জানো যে কোনো কিছুর অর্থকে বড় করে দেখানো, সেটাকে বলা হয় উৎকর্ষ। কোনো কিছুর অর্থকে বড় করে দেখানো। যেমন খ্যাত ছিল, সামনে লাগিয়ে দেওয়া হলো প্রখ্যাত বা প্রখ্যাত, তাহলে কি হলো, অর্থটা বেড়ে গেল, উৎকর্ষ হলো, আরো বাড়ানো হলো। ছিল হয়ে গেল গতির সামনে বসে প্রগতি, আরো বেশি গতিশীল। দান প্রদান দিয়ে দেওয়া একদম বিশেষভাবে। সংসা প্রশংসা, নত প্রনত, বুদ্ধ প্রবুদ্ধ, কৃষ্ট প্রকৃষ্ট, ভাব প্রভাব। আধিক্য অর্থে, আধিক্য মানে বেশি পরিমাণে থাকা। চণ্ড প্রচণ্ড, প্রচণ্ড জ্বর মানে অতিরিক্ত জ্বর আছে আমার শরীরে, এরকম। গাঢ় প্রগাঢ়, বেশি পরিমাণে গাঢ় আর কি। বল প্রবল, প্রবল পরাক্রমশালী রাজা ছিলেন তিনি। তাহলে বলশালী রাজা, প্রবল পরাক্রমশালী রাজা, অর্থ বেড়ে যাচ্ছে, আধিক্য। কট প্রকট, খর প্রখর, এইভাবে যাচ্ছে। আরম্ভ, আরম্ভ হচ্ছে শুরু অর্থে। দোষ প্রদোষ, দোষের শুরু। শিকা প্রবেশিকা, বেশিকা প্রবেশিকা। বর্তন প্রবর্তন, শুরু হচ্ছে আর কি। আস্তাবনা প্রস্তাবনা। তারপরে বৈপরীত্য অর্থে, বিপরীত, আলাদা আলাদা অর্থে। বাসী, নিজবাসী বা গৃহবাসী, আমরা গান শুনেছি, ওরে গৃহবাসী। বাসী প্রবাসী, অন্যের দেশে যারা বসবাস করে। আমরা ভারতীয়, আমরা যদি এখন গিয়ে বসবাস করি ইংল্যান্ডে, আমেরিকায়, বাংলাদেশে, আফগানিস্তানে, তাহলে আমরা হয়ে যাব সেইখানকার অর্থে প্রবাসী ভারতীয়। তারপরে প্রস্থান, স্থান প্রস্থান, চলে যাওয়া, বৈপরীত্য অর্থে। স্থানে ছিল, চলে গেল, প্রস্থান করে দিল, প্রস্থান করে নিল। পূর্ববর্তী, প্রপিতামহ,
আগের পিতামহের বাবা প্রপিতামহ। আর প্রবীণ নবীনের আগের প্রবীণ। পরবর্তী হচ্ছে প্রশিষ্য, প্রজন্ম, প্রপুত্র। তাহলে পরবর্তী কি? প্রশিষ্য, শিষ্যের পরের, মানে আমার কেউ শিষ্য রহিম, রহিমের যে শিষ্য এটা হচ্ছে প্রশিষ্য, পরবর্তী। আমার শিষ্য রহিম, রহিমের শিষ্য রমেশ, রমেশ আমার প্রশিষ্য। ওটা আগের ছিল, এটা পরের। প্রজন্ম, পরবর্তী জন্ম। আমার প্রজন্ম মানে আমার উত্তরাধিকারী। প্রপুত্র, আমার পোতার ছেলে, নাতির ছেলে। অন্যান্য অর্থে প্রক্ষেপ, প্রণিপাত, প্রকরণ, প্রতারণা, প্রয়াণ। পরা দিয়ে এবার পরা হচ্ছে আধিক্য, সম্যক, বৈপরীত্য, তিনটা অর্থে ব্যবহৃত হয়। আধিক্য, সম্যক, বৈপরীত্য। পরাকাষ্ঠা, আধিক্য, পরাকাষ্ঠা অনেক বেশি পরিমাণে, পরাক্রম অনেক বেশি শক্তিশালী, পরাক্রান্ত অনেক বেশি, যাকে পরাজিত করা যায় না, পরাক্রান্ত রাজা। সম্যক, পরায়ণ, আয়ন ছিল লেগে গেল পরা, বা ওয়ান থেকে পরায়ণ। এখানে সম্যক অর্থে একই রকম অর্থে, নেই পরায়ণ, নেইয়ের মতো, নেইশালী। পরামর্শ, কাউকে সদ উপদেশ দেওয়া, পরামর্শ, মর্শ থেকে পরা, পরামর্শ। বৈপরীত্য, পরাজয়, বিপরীত, একজন জয়ী তো একজন পরাজয় স্বীকার করছে, পরাজিত হচ্ছে। পরাভব, পরান্মুখ, পরাবর্তন, পরাবৃত। তারপরে আছে অপ, বৈপরীত্য, নিন্দা বা কুৎসিত, স্থানান্তরীকরণ, তিনটে অর্থে ব্যবহৃত হয়। বৈপরীত্য আলাদা অর্থ। অপ থেকে ছিল কার, আগের দিকে অপ বসানো হলো, তৈরি হলো অপকার। বৈপরীত্য উপকারের উল্টো। অপমান মানের উল্টো, সম্মানের উল্টো। অপবাদ কাউকে অপবাদ দেয়া। অপচয় নষ্ট করা কোনো কিছু। নিন্দা বা কুৎসিত, অপকর্ম, অপভাষা। স্থানান্তরীকরণ, অপসারণ, অপহরণ, অপনোদন, অপনয়ন, অপসৃত, অপনীত। তারপরে আছে সম, সম্যক, সংযোগ বা একতা, অভিমুখ, তিনটে অর্থে ব্যবহৃত হয়। সম্যক মানে একই রকম। সমাদর, আদরের মতো, অতিরিক্ত পরিমাণে আদর। সম্প্রদান, বেশি পরিমাণে দান। সমুচিত, বেশি পরিমাণে আর কি, সমুচিত শাস্তি বা সমুচিত জবাব, যথোপযুক্ত। সম্যক কথাটার আক্ষরিক অর্থ হচ্ছে যথোপযুক্ত, যতটা পরিমাণ দরকার ঠিক ততটা। সসম্মান, যার যতটা সম্মান তাকে ততটা সম্মান প্রদর্শন। সম্পূর্ণ, সংকীর্তন, সমীক্ষা, সংস্কার। তারপরে রয়েছে সংযোগ বা একতা। সমাহার, সংযোগ, অনেকগুলো বিষয় একসঙ্গে যুক্ত হওয়া। অনেকগুলো ফুলের সমাহার। অনেকগুলো মানুষ, জ্ঞানীগুণী মানুষ এক জায়গায় একত্রিত হওয়া, জ্ঞানীগুণীর সমাহার। সংকলন, পাঠ সংকলন, তোমাদের বই অনেকগুলো পদ্য গদ্যের সমাহার, এরকম। সংহিতা, অনেকগুলো বেদ পুরাণ, অনেকগুলো বিষয় নিয়ে সংহিতা, একটা তোমার বেদের একটা বিভাগ সংহিতা। সংবাদ, অনেকগুলো খবরের সমাহার, সংযোগ, একতা, সম্পর্ক একই রকম। অভিমুখ, অভিমুখ বলতে সম্মুখ বা সম্মুখে, সামনাসামনি।
এই অবধি আজকে তোমাদের থাকবে। যেগুলো পড়া দিলাম তোমাদের বইয়ের দেখবে পেয়ে যাবে 39 এবং 40 পেজের একটু উপর পর্যন্ত। বোঝার জিনিস আছে, ওই জন্য বেশি করে দিলাম না। তোমরা একটু কেয়ারফুললি বাড়িতে অনেক সময় মনোযোগ সহকারে পড়তে থাকবে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে, বাড়িতে থাকবে। থ্যাংক ইউ।